কষ্ট কই? এই চ্যাপ্টারটা হচ্ছে কস্ট থিওরি কিংবা কস্ট অফ প্রোডাকশন। স্ক্রিন শেয়ার হচ্ছে না? জি ম্যাম। সো এখানে হচ্ছে আমরা আগে একটা কনসেপ্ট জানি, অপরচুনিটি কস্ট কাকে বলে। টু গেইন সামথিং, টু স্যাক্রিফাইস সামথিং। এরপরে বলছে এক্সপ্লিসিট ইমপ্লিসিট কস্ট। সো এক্সপ্লিসিট কস্টটা হচ্ছে কস্ট পেড ইন ক্যাশ, আর ইমপ্লিসিট কস্টটা হচ্ছে যে যেটা হচ্ছে ক্যাশ পেমেন্ট করা হয় না, নিজের যেটা আছে সেটাকে আমরা বলছি ইমপ্লিসিট কস্ট। সাপোজ এক্সপ্লিসিট কস্ট হচ্ছে যদি আমরা একটা লেবার হায়ার করি, তাকে 200 টাকা দেই, কিংবা একটা প্রোডাক্ট যদি কিনি যার দাম হচ্ছে 60 টাকা, ওই 60 টাকা আমরা কি ক্যাশ পেমেন্ট করব। এখন এইটা হচ্ছে অনেক সময় ইনস্ট্যান্ট পে করা হয়, অনেক সময় হয়তো বলতে পারি যে কালকে দিব কি এক সপ্তাহ পরে দিব, যেটাই হোক না কেন ক্যাশ টাকাটা যখন দেওয়া হচ্ছে তখন সেটাকে আমরা বলছি এক্সপ্লিসিট কস্ট। আর ইমপ্লিসিট কস্টের ক্ষেত্রে বলছে যে নিজের যেটা আছে, যেটা আমরা সরাসরি ক্যাশ পেমেন্টে যাই না। যে একটা লেবার হায়ার করলে যেমন আমি 200 টাকা 300 টাকা দিচ্ছি, অনেক সময় হয় যে নিজের অর্গানাইজেশনে কোনো লোক না রেখে সে নিজেই কাজ করে, তখন তো আর ক্যাশের কোনো হিসাব আসছে না, বাট তার একটা সময় যাচ্ছে, শ্রম যাচ্ছে, এটাকে হচ্ছে আমরা বলছি ইমপ্লিসিট কস্ট। কারণ সে যদি নিজে ওইখানে কাজ না করে সে একটা অন্য কোনো জায়গায় কাজ করত, তাহলে দেখা যাচ্ছে সে হয়তো সাপোজ 5,000 টাকা স্যালারি পেত, তো ওই 5,000 টাকা সে স্যাক্রিফাইস করছে নিজে এখানে কাজ করার জন্য। সো ইমপ্লিসিট কস্ট ইজ ওয়ান কাইন্ড অফ অপরচুনিটি কস্ট। অপরচুনিটি কস্টটা কি, যে মানে ওই 5,000 টাকার কাজ আমি কেন ছেড়ে দিলাম, নিজের কাজটা করব বলে, এই কারণে এটাকে বলছে অপরচুনিটি কস্ট। তারপর ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমরা কিভাবে ইনভেস্ট করতে পারি, আইদার আমার নিজের ক্যাপিটাল থাকবে অথবা হয়তো আমি ব্যাংক থেকে লোন নিব। এখন আমার নিজের ক্যাপিটাল 5 লাখ টাকা আমার কাছে আছে, এটা আমার ক্যাপিটাল। এখন এই টাকাটা হচ্ছে আমার, কিন্তু এটা ইমপ্লিসিট কস্ট। কিংবা এর যে আরেকটা ইন্টারেস্ট আছে, আমি যদি এই টাকাটা বিজনেসে ইনভেস্ট না করে আমি যদি ব্যাংকে রাখতাম, আমি হয়তো আরো 1 লাখ টাকা ইন্টারেস্ট পেতাম। ঠিক আছে, সো ওইটা ইন্টারেস্ট আমি পাচ্ছি না, কারণ মানে আমি ব্যাংকে রাখছি না, ওইটা স্যাক্রিফাইস করে আমি ইনভেস্টমেন্টে যাচ্ছে, এই জন্য এটাকে বলে অপরচুনিটি কস্ট। তার মানে আমরা বলতে পারি ইমপ্লিসিট কস্ট ইজ ওয়ান কাইন্ড অফ অপরচুনিটি কস্ট। কিন্তু আমি যদি 5 লাখ টাকা লোন নিতাম তাহলে কিন্তু আমাকে আরো হয়তো 1 লাখ টাকা পে করতে হতো ইন্টারেস্ট, কিন্তু আমার যেহেতু নিজের কাছে 5 লাখ টাকা আছে, তার মানে আমাকে কিন্তু আর ইন্টারেস্ট পে করতে হচ্ছে না। ম্যাম, আমরা যদি এই যে পেইড করতাম, যে এই যে লোন নেওয়ার পর যেটা পেইড করা হয় ওইটা আমরা তখন এক্সপ্লিট বলতে ওটা পারতাম তো না? এক্সপ্লিসিট কস্ট, হ্যাঁ। কিন্তু ইমপ্লিসিট কস্টে হচ্ছে আমরা ধরে নিব যে যখন আমার নিজের টাকাটা আছে, আমি লোন নেইনি ধরো, আমি নিজের টাকা আছে ইনভেস্ট করলাম, তখন ওইটা ধরে নিতে হয় যে ওর সাথে এক্সট্রা আমি ওই যেটা ইন্টারেস্ট আমাকে পে করতে হতো ওইটা আমি ধরে নিব, যে এটা আমার ইমপ্লিসিট কস্ট। কিন্তু নর্মালি তো এটা আমরা ক্যালকুলেশন করি না, কিন্তু বলছে যে ইকোনমিক্সে প্রফিট ক্যালকুলেশন করার সময় ইমপ্লিসিট কস্টটা আমরা ক্যালকুলেশনে যাই। ঠিক আছে, কিন্তু অন্য সময় তোমরা যদি অ্যাকাউন্টিং প্রফিট টফিট এগুলো আমরা করি তখন কিন্তু ইমপ্লিসিট কস্ট ধরি না, যেটা সরাসরি শুধু ক্যাশেই করা হয় আমরা সেইটা কাউন্ট করি। এটাই হচ্ছে এখানে পার্থক্য, যে ইকোনমিক প্রফিট অ্যান্ড অ্যাকাউন্টিং প্রফিট। সো ইকোনমিক প্রফিটে বলছে টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস্ট, এই টোটাল কস্ট মানে হচ্ছে এক্সপ্লিসিট প্লাস ইমপ্লিসিট কস্ট। আর অ্যাকাউন্টিং প্রফিটে বলছে টোটাল রেভিনিউ মাইনাস টোটাল এক্সপ্লিসিট কস্ট, অনলি এখানে কিন্তু এক্সপ্লিসিট কস্টটা কাউন্ট হচ্ছে। সাপোজ মনে করো এখন তাইলে আমাদের ইনফরমেশন আছে যে টোটাল রেভিনিউ তো হচ্ছে তোমার 10,000 টাকা, ঠিক আছে, এক্সপ্লিসিট কস্ট হচ্ছে তোমার 5,000 টাকা, আর ইমপ্লিসিট কস্ট আমি ধরে নিলাম 2,000 টাকা, তাহলে আমার অ্যাকাউন্টিং প্রফিট কত আর ইকোনমিক প্রফিট কত, কি হবে? ম্যাম, টোটাল 7,000 টাকা আমার হচ্ছে, যদি টোটাল হচ্ছে আমি যদি এক্সপ্লিসিট আর ইমপ্লিসিট কস্ট একসাথে করি তাহলে তো 7,000 টাকাই আসে টোটাল, যদি আমি টোটাল রেভিনিউ বের করতে চাই, কেন কস্ট। টোটাল রেভিনিউ বললাম 10,000 টাকা,
এক্সপ্লিসিট কস্ট হচ্ছে ৩,০০০ টাকা, ইমপ্লিসিট কস্ট হচ্ছে ২,০০০ টাকা। তাহলে প্রফিট ক্যালকুলেশন করার সময় ২ ভাবে যদি ইকোনমিক প্রফিট কত হবে আর অ্যাকাউন্টিং প্রফিট কত হবে সেটা বললাম। তাইলে অ্যাকাউন্টিং প্রফিটের ক্ষেত্রে তো আমরা বলছি যে টোটাল রেভিনিউ মাইনাস এক্সপ্লিসিট কস্ট, তাই না? সো সেই ক্ষেত্রে আমার রেভিনিউ হচ্ছে ১০,০০০, এক্সপ্লিসিট কস্ট হচ্ছে ৩,০০০। তাহলে ১০,০০০ মাইনাস ৩,০০০, অ্যাকাউন্টিং প্রফিট হচ্ছে আমার ৭,০০০। বাট ইকোনমিক প্রফিট হচ্ছে আমার ১০,০০০ মাইনাস কস্ট হচ্ছে আমার এক্সপ্লিসিট ছিল ৩,০০০, ইমপ্লিসিট ২,০০০। তার মানে আমার কস্ট তো ৫,০০০। তাহলে ইকোনমিক প্রফিট কিন্তু আমার ৫,০০০ হবে। এটা কি ক্লিয়ার সবার কাছে? এই না বুঝতে পারলে বলো। না ম্যাম, বুঝি নাই, আবার বোঝান। তোমার বলেছি যে টোটাল লেখো না হয়। টোটাল রেভিনিউ হচ্ছে আমাদের ১০,০০০ টাকা। আর এক্সপ্লিসিট কস্ট হচ্ছে ৩,০০০ টাকা। ইমপ্লিসিট কস্ট হচ্ছে ২,০০০ টাকা। তাহলে আমার প্রফিট কত? এখন প্রফিট তো আমরা ২ টা ভাবে বের করছি। একটা চাচ্ছি ইকোনমিক প্রফিট কত, একটা হচ্ছে অ্যাকাউন্টিং প্রফিট কত। সো অ্যাকাউন্টিং প্রফিট যদি বলি এখানে কি লেখা আছে দেখো। টোটাল রেভিনিউ মাইনাস টোটাল এক্সপ্লিসিট কস্ট। ঠিক আছে? তো এই ম্যাম এক্সপ্লিসিট কস্ট আমাদের কত ছিল? ম্যাম ৩,০০০ না? ম্যাম কোশ্চেনটা একটু আরেকবার একটু বলেন। টোটাল রেভিনিউ বলছি ১০,০০০ টাকা। আর এক্সপ্লিসিট কস্ট হচ্ছে ৩,০০০, ইমপ্লিসিট কস্ট হচ্ছে ২,০০০। তাহলে আমাদের প্রফিট কত? ম্যাম তাহলে ইকোনমিক প্রফিট আসবে ৫,০০০ আর অ্যাকাউন্টিং প্রফিট আসবে ৭,০০০, কারণ আমরা ওখান থেকে একটা মাইনাস করতেছি আর এখান থেকে টোটালটা মাইনাস করে টোটাল ২ দিচ্ছি। টা মাইনাস করব, হ্যাঁ। এইটা এখন বুঝতে পারেনি কে, কে? হ্যাঁ ম্যাম, এবার বুঝছি। তার মানে আমাদের ইকোনমিক প্রফিট কিন্তু সবসময় অ্যাকাউন্টিং প্রফিট থেকে কম হয়। কারণ ওইখানে আমাদের ২ ধরনের কস্ট ধরা হচ্ছে, ইমপ্লিসিট, এক্সপ্লিসিট। বাট নরমালি অথবা অ্যাকাউন্টিং প্রফিটের ক্ষেত্রে আমরা শুধুমাত্র এক্সপ্লিসিট ধরছি। যার কারণে বলে যে অনেক সময় ইকোনমিক প্রফিট যদি 0 হয়, ইকোনমিক্সে 0 ভ্যালু হলেও সেইটাকে আমরা প্রফিট বলি। কিন্তু নরমালি যদি 0 ভ্যালু হয় সেটাকে কি আমরা প্রফিট বলবো? মনে করো যে তোমার ইনকাম ১০,০০০ টাকা, তোমার ১০,০০০ টাকাই খরচ হয়ে গেছে। তাহলে তোমার কাছে তো আর কিছু থাকলো না, তাই না? তাহলে আমরা তখন সেটাকে জিরো। বলি যে আমার কোনো লাভও হয়নি, আমার কোনো লসও হয়নি, আমরা ব্রেক ইভেন পয়েন্টে আছি। কিন্তু ইকোনমিক্সের ক্ষেত্রে 0 হলেও সেইটাকে বলছে নরমাল প্রফিট। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে ওইটার ভিতরে ওই ইমপ্লিসিট কস্ট ধরা আছে। ইমপ্লিসিট কস্ট ধরে তো আমার 0 হচ্ছে। যে মনে করো এখানে বলতাম আমার এক্সপ্লিসিট কস্ট ৩,০০০ টাকা আর ইমপ্লিসিট কস্ট হচ্ছে ৭,০০০ টাকা। তাইলে আমার ইকোনমিক প্রফিট কিন্তু 0 হয়ে যেত। কিন্তু এই ইমপ্লিসিট কস্ট যে ৭,০০০, ওইটা আল্টিমেটলি আমার তো ক্যাশ টাকা খরচ হচ্ছে না। ঠিক আছে? সেই হিসাবে আমরা ধরে নিচ্ছি ওইটা। মনে করো ইমপ্লিসিট কস্টটা এরকম যে কেউ তার নিজের বাসাবাড়িতে এরকম বিজনেস করে। তো একটা রুমে হচ্ছে সে ধরো বিজনেস করে। এখন তার যদি বাসায় ওই রুমটা সে ইউজ করতে না পারত, তাহলে বাইরে তাকে একটা রুম ভাড়া নিতে হতো যেটার হয়তো দাম হচ্ছে ৪,০০০ টাকা। ঠিক আছে? কিন্তু যখন আমি নিজের বাসায় কাজ করব, আমি তো আসলে ৪,০০০ টাকা দিয়ে ওই রুমটা ভাড়া নিচ্ছি না। তখন ইকোনমিক প্রফিট ক্যালকুলেশন করার সময় ওইটা ধরে নিচ্ছে যে আমার ওই ইমপ্লিসিট কস্ট হচ্ছে ৪,০০০ টাকা। নিজের রুমে কাজ না করে আমি যদি বাইরে রুম ভাড়া নিতাম আমার ৪,০০০ টাকা খরচ হতো। এখন কেন আমি ৪,০০০ টাকা ইমপ্লিসিট কস্ট ধরবো? আমার তো খরচ হচ্ছে না আসলে। এই সেন্সে ধরে নিচ্ছে যে নিজের বাসায় ওই রুমটাতে আমি যদি কাজ না করে ওইটা যদি আমি ভাড়া দিতাম তাহলে তো আমার ৪,০০০ টাকা ভাড়া আসতো তখন। তখন তো আমার ক্যাশ ৪,০০০ টাকা আসতো। ঠিক আছে? তো ওইটা তো আমি স্যাক্রিফাইস করে দিচ্ছি। তার মানে ওটা তো আমার এক প্রকার মানে কস্ট। ৳১০ আমার কাছে আসতো, সে ৳১০ কোনো না কোনো কারণে ধরো আমি নিচ্ছি না কি পাচ্ছি না। তাহলে আমার এক প্রকার লস না এটা? সেইজন্য ওই পরিমাণে অ্যামাউন্টটা কস্ট ধরে নিয়ে তখন ইকোনমিক
প্রফিটটা ক্যালকুলেশন আনা যাচ্ছে। এবার কি ক্লিয়ার? জি ম্যাম, এখানে প্রশ্নটা কেমন আসতে পারে? মানে যদি প্রশ্নটা আসে তাহলে কেমন আসতে পারে যে ইকোনমিক্স প্রফিট 0 হইলেও কেন হচ্ছে আমরা সেটাকে না, না, নরমাল না, ওইটা প্রফিট জাস্ট বোঝার জন্য বলেছি। না, ওইটা কোয়েশ্চেন না। এটা হচ্ছে যে ইকোনমিক প্রফিট আর অ্যাকাউন্টিং প্রফিটের ডিফারেন্স হতে পারে একটা কোয়েশ্চেন। আরেকটা হচ্ছে তোমার ওই যে ছোট কিছু ইনফরমেশন থাকলো, যেটা বললাম যে রেভিনিউ এত, এক্সপ্লিসিট এত, ইমপ্লিসিট এত, তাহলে ইকোনমিক আর অ্যাকাউন্টিং প্রফিট বের করো। এখন ওই জিরোটা এই কারণে বলছি যে তোমার ক্যালকুলেশন করে ইকোনমিক প্রফিট হয়তো ক্যালকুলেশন করে জিরো আসছে, তখন যদি তুমি ব্রেক ইভেন পয়েন্ট বলো তাহলে কিন্তু হবে না, তখন বলতে হবে এটা হচ্ছে নর্মাল প্রফিট। ইকোনমিক্সে জিরোটাকে আমরা বলি নর্মাল প্রফিট। মানে ম্যাম ইন্টারপ্রেট করব তখন আমরা হচ্ছে হুম, এটা হুম, লিখবো। হুম, ম্যাম হুম। ম্যাম আমাদের যদি কিছু এক্সাম্পল ম্যাথ দিতেন তাহলে অনেক ভালোই হতো, এই ম্যাথ গুলার আর কি। আচ্ছা, ঠিক আছে। মানে বোঝার জন্য আর হুম, কি। বুঝতে পারছি। জি ম্যাম, থ্যাংক ইউ। এখন দেখো ডিফারেন্ট টাইপস অফ কস্ট ক্যালকুলেশন। 3 নম্বরে আমরা বলছি, 3 নম্বরটা দেখো, টোটাল কস্ট। ঠিক আছে, এখন টোটাল কস্ট সমান কি? টোটাল ভেরিয়েবল কস্ট প্লাস টোটাল ফিক্সড কস্ট। মানে আমরা যদি বলি যে আমার খরচ কত, মনে করো ইন্ডিভিজুয়ালি আমরা ধরছি, বিজনেস টিজনেস বাদ দাও, তাহলে আমরা যখন খরচ ক্যালকুলেশন করবো যে আমার এই মাসে খরচ কত, তো এই কস্ট কিন্তু আমার কিছু ফিক্সড কস্ট থাকে, আবার আমাদের কিছু ভেরিয়েবল কস্ট থাকে। এখন ভেরিয়েবল কস্ট কোনটা? মনে করো এই যে রিক্সা ভাড়া কি অটো ভাড়া, এটা কিন্তু আমার ভেরিয়েবল কস্ট, কারণ এটা কিন্তু আমার প্রতিদিন, মানে আমি যদি বাইরে বের হই আমার খরচ হলো, আমি যদি না বের হই খরচ হলো না। কোনোদিন 100 টাকা খরচ হতে পারে, কোনোদিন ধরো 40 টাকা খরচ হলো, এটা তো চেঞ্জ হচ্ছে টাইম টু টাইম। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার ভেরিয়েবল কস্ট। আরেকটা বলছে যে ফিক্সড কস্ট। ফিক্সড কস্টটা হচ্ছে যে আমি, মানে ধরো সেটা ইউজ করি না করি, সে কাজটা করি না করি, আমার একটা নির্দিষ্ট পরিমাণ খরচ আছে, একটা কস্ট আছে, সেটাকে আমরা বলছি ফিক্সড কস্ট। মনে করো বাড়ি ভাড়া, 1 মাস যদি তুমি বাসায় না থাকো, তাহলে কি সে 1 মাস তোমার কাছ থেকে ভাড়া নিবে না এরকম? সেটা তো আর না, ওই ভাড়াটা তো আমাদের দিতেই হচ্ছে। ঠিক আছে, আমি বাসায় থাকি না থাকি, 15 দিন থাকলেও যে ভাড়া দিতে হচ্ছে, 1 মাস থাকলেও যে ভাড়া দিতে হচ্ছে, আমি যদি একদিনও না থাকি 1 মাসে, তারপরও আমাকে সেই ভাড়াটা দিতে হচ্ছে, তার মানে এটা হচ্ছে আমার ফিক্সড কস্ট। ইলেকট্রিসিটি বিল যেটা, একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট কিন্তু ফিক্সড, যে বাসায় আমি থাকলাম না, আমার একেবারেই জিরো সেটা কিন্তু না। আগে যখন ওই যে পোস্টপেইড যেটা ছিল, তখন হচ্ছে মিনিমাম একটা, মানে মিনিমাম চার্জ কিন্তু একটা ছিল, 150 ইউনিট না কত জানো, যে এই পরিমাণ টাকা দিতে হবে। এটা আমার ফিক্সড কস্ট, যে আমি থাকি না থাকি, ইউজ করি না করি, ওটা আমাকে দিতে হচ্ছে। এরপরে হচ্ছে ইউজ করার সাথে সাথে আমার কিন্তু চেঞ্জ হয়, প্রতি মাসে ইলেকট্রিসিটি বিল তো আর আমার সেম হবে না, তার মানে এটা হচ্ছে আমার ভেরিয়েবল কস্ট। এখন এই দুইটা কস্ট মিলিয়েই তো আমার টোটাল কস্ট, তাই না? যখন একটা বিজনেস ফার্ম কি একটা ইন্ডিভিজুয়াল, সে তার 1 মাসের টোটাল খরচ যদি হিসাব করে, তাহলে ফিক্সড কস্টটা অবশ্যই তার ভিতরে আসবে, ভেরিয়েবল কস্টটাও তার ভিতরে আসবে। এখন যেটা বলছিলাম যে আমি যদি বাসায় না থাকি তাও আমাকে বাড়ি ভাড়া দিতে হচ্ছে। প্রোডাকশনের ক্ষেত্রে কিংবা যারা বিজনেস করে সেই ক্ষেত্রে আমরা যদি বলি, তাহলে বলছি যে যখন কোনো প্রোডাকশন না হয়, when there is no production কিংবা প্রোডাকশন অ্যামাউন্ট আমার জিরো, বাট আমার কিন্তু ফিক্সড কস্টের একটা ভ্যালু আমাদের আছে। তো এগুলো করানো হয়ে গেছে। তো তোমাদের কোন পর্যন্ত? ম্যাম আমাদের তো এই যে এইখান থেকে এসি, এভিসি আর এএফসি এই ৩টা দিয়ে একটা গ্রাফও করাইছেন। এই পর্যন্তই মনে হয় করানো হইছে। তাইলে তো তোমাদের অলমোস্ট শেষ। আর একটা মনে হয় বাকি আছে শুধু লাস্টে। হ্যাঁ ম্যাম, আমাদের এই মানে এখান থেকে এই ৩টা দিয়ে গ্রাফও করানো হয়ে গেছে। তুমি সি না ডি? ওই মানে বি? ম্যাম আমি 3C। তুমি সি তে, তাহলে বি তে কি এগুলো পড়ানো হয়নি? না মিস, না বি ম্যাম, সেকশনে আমাদের আমাদের এগুলো এটা পড়ানো এখনো হয় হয়নি। নাই। আমাদের ওই যে ওই চ্যাপ্টারটা আমরা অনেক টাইম নিয়ে করছি, ওই যে প্রথম যে চ্যাপ্টারটা ছিল না, তার মধ্যে হুম, আমাদের হুম। একদিন মিসও ছিল ক্লাস, এর জন্য আমাদের এটা হয়নি। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, আমরা এই ইকুয়েশনটা পড়ে, এমনিও আমি চাচ্ছিলাম অন্য চ্যাপ্টারে যাব, কারণ হচ্ছে গ্রাফ হচ্ছে অনলাইনে বোঝাতে সমস্যা হচ্ছে।
তা এইটা শেষ করি, মানে ফর্মুলাগুলো শেষ করি। এখন এখানে টোটাল কস্ট, তাহলে বললাম যে ফিক্সড কস্ট ভেরিয়েবল কস্ট দুইটা মিলে কিন্তু টিসি সমান। এবং যদি প্রোডাকশন না হয়, সাপোজ প্রোডাকশন যদি না হয়, তাহলে তো আমার লেবারের কোনো কস্ট নেই, ঠিক আছে, আমার র মেটেরিয়ালস এর কোনো খরচ নেই, তার মানে এই টিভিসি তখন জিরো হয়ে যাবে। কিন্তু আমার ল্যান্ডের ভাড়া দিতে হয় 5,000 টাকা, ফিক্সড কস্ট যেটা সেই 5,000 দিতে হবে। তাহলে আমরা কি বলতে পারি, হোয়েন দেয়ার ইজ নো প্রোডাকশন টিসি ইকুয়ালস টু টিএফসি, মানে টোটাল কস্ট তখন টোটাল ফিক্সড কস্টের সমান হবে, কারণ ভেরিয়েবল কস্ট হচ্ছে আমার জিরো যদি প্রোডাকশন না হয়। ঠিক আছে, তাহলে এটা একটা ফর্মুলা গেল। আমরা ফর্মুলাগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে, এই কারণে পরে হচ্ছে আমাদের কিছু কস্ট ক্যালকুলেশন থাকে, আমাকে বের ম্যাম করতে হয়। আরেকবার একটু বলেন, when there is no production TC টিসি equal to ইকুয়ালস টু টিএফসি, ফিক্সড কস্টটাই তখন আমার টোটাল কস্ট, ভেরিয়েবল কস্ট যখন আমার থাকবে না, প্রোডাকশন না হলে ভেরিয়েবল কস্ট জিরো হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এরপরে বলছে যে, আচ্ছা টিসি থেকে আমরা যদি এসি বের করি, এভারেজ কিভাবে বের করি? সাপোজ মনে করো যে আমার 100 ইউনিট প্রোডাকশন হয়েছে, টোটাল খরচ হচ্ছে 5,000 টাকা, তাহলে তোমার এভারেজ কস্ট কত, কিভাবে বের করবে? টোটাল ফিক্সড কস্ট ডিভাইডেড বাই টোটাল কস্ট। কেন, কথা ম্যাম শুনছো? ওইখানে কিউ কিউ মানে কি বোঝাচ্ছে যে টোটাল কস্ট নাকি ওইখানে না, মানে তা এখানে তুমি ওইটা দেখে কেন বলবা? কিউ মানে হচ্ছে প্রোডাকশন ইউনিট কোয়ান্টিটি। জি ম্যাম। ওই যে বললাম 100 ইউনিট প্রোডাকশন হয়েছে, জি জি আর জি আমার টোটাল কস্ট হচ্ছে 5,000 টাকা, জি তাহলে আমার এভারেজ কস্ট কত? তাহলে আমরা নর্মালি কি করি, 5,000 ডিভাইডেড বাই 100, হুম, হুম, জি তাই তো নর্মালি আমরা এভারেজ যেটা জানি। সো এইখানেও ফর্মুলা 9 নম্বরের যেটা লেখা আছে যে টিসি ডিভাইডেড বাই কিউ, কিউ মানে ওই যে কোয়ান্টিটি, আর টিসি তো হচ্ছে জি টোটাল কস্ট। জি ম্যাম। তাহলে এটা একটা ফর্মুলা। এখন এইখানে যখন আমি বলছি, এইখানে ম্যাম মনে নাম্বার করো অফ আমি, প্রোডাক্ট তাই না? কিউ হ্যাঁ নাম্বার অফ প্রোডাক্ট। হ্যাঁ হ্যাঁ, মানে কোয়ান্টিটি, জি জি ধরো ওই যে কত জি জি ইউনিট কিংবা কত পিস আমার প্রোডাকশন হচ্ছে জি সেটা। জি 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 এই টিসির নিচে যদি আমি কিউ দিয়ে ভাগ দেই, এই যে টিসি ডিভাইডেড বাই কিউ করলাম, তো তাহলে আমি এসি পাচ্ছি। হ্যাঁ, তো জি এই সাইডে যদি আমি কিউ দিয়ে ভাগ দেই, আমি তো এখন বলবো যে টিভিসি ডিভাইডেড বাই কিউ, টিএফসি ডিভাইডেড বাই কিউ। ঠিক আছে, ম্যাম সো এসিটা এই, এখানে কি হ্যাঁ বলো, বোঝাচ্ছে? এসিটা এখানে কি বোঝা এভারেজ যাচ্ছে ম্যাম? কস্ট, এভারেজ এভারেজ কস্ট। কস্ট, হ্যাঁ। আর টিসি ম্যাম টিসি টোটাল হচ্ছে কস্ট। টোটাল কস্ট, সরি। এই যে লেখা আছে, হ্যাঁ। জি 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 ম্যাম। আচ্ছা, এখন টিসি ডিভাইডেড বাই কিউ করে আমি এখানে লিখলাম এসি, তাহলে টিভিসি ডিভাইডেড বাই যদি কোয়ান্টিটি হয়, এটা আমি বলতে পারি যে এভিসি মানে অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট। টোটাল ভেরিয়েবল কস্টকে কোয়ান্টিটি দিয়ে ভাগ দিলে আমরা পাবো অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট। আবার টোটাল ফিক্সড কস্টকে কোয়ান্টিটি দিয়ে ভাগ দিলে আমরা পাবো অ্যাভারেজ ফিক্সড কস্ট। এটা দেখো 4 নাম্বার 5 নাম্বার, অ্যাভারেজ ফিক্সড কস্ট সমান টিএফসি প্লাস কিউ, অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট সমান টিভিসি প্লাস কিউ ওই ডিভাইডেড বাই কিউ, আর অ্যাভারেজ কস্ট সমান হচ্ছে তাহলে এএফসি প্লাস এভিসি, এটাও বলতে পারি এসির ফর্মুলা। এসির ফর্মুলা কিন্তু দুইভাবে দেখানো হচ্ছে, আগে করেছি টিসি ডিভাইডেড বাই কিউ, আরেকটা যদি বলি যে এএফসি প্লাস এভিসি, তার মানে হচ্ছে আমার এসি। লাস্ট হচ্ছে আমাদের মার্জিনাল কস্ট। এই মার্জিনাল প্রোডাক্ট পড়েছি, এটা তো 2 ক্লাসে পড়ানো শেষ, বলো তো মার্জিনাল প্রোডাক্টটা কি ছিল? মার্জিনাল প্রোডাক্ট কি ছিল? ম্যাম এই যে প্রান্তিক যেইটা ওই মার্জিনাল প্রান্তিক হ্যাঁ, তো উপযোগ যেটা প্রান্তিক মানে করছিলাম কি? ওটা। প্রান্তিক বুঝবে না কেউ, আরো সহজ করে বলো। মার্জিনালটা আমরা বলেছিলাম পার ইউনিট চেঞ্জ, যে কোনো একটা জিনিসের 1 ইউনিট চেঞ্জ হওয়ার জন্য কতটুকু চেঞ্জ হচ্ছে। মনে করো যে 2 জনের কাছে 50 টাকা আছে, 3 নাম্বার জন যদি আমি অ্যাড করি তাহলে টোটাল টাকার পরিমাণ হচ্ছে 80, তাহলে শুধুমাত্র 3rd নাম্বার জনের কাছে কত টাকা আছে? তাহলে এটা আমার পার ইউনিটের জন্য বলছে না, 3rd নাম্বার জন, বাট সে তো একা, ওই একটা যে চেঞ্জ হলো তার কারণে আমার 30 টাকা বেড়েছে। তাহলে 3rd নাম্বার জনের কাছে আমার 30 টাকা আছে, আমরা এটা কিভাবে করব? 80 মাইনাস 50,
মানে 3 জনের কাছে 80 টাকা আছে, 2 জনের কাছে ছিল 50 টাকা। তাহলে সবসময় আফটার মাইনাস বিফোর, পরেরটা থেকে আগেরটা বাদ দিব। তারপরে 4 নাম্বার জন অ্যাড করলাম। 4 নাম্বার জন অ্যাড করার পরে টোটাল টাকার পরিমাণ হচ্ছে 120 টাকা। তাহলে শুধুমাত্র 4 নাম্বার জনের কাছে কত টাকা আছে? এটা বলো তো। ম্যাম আবার বলেন অ্যামাউন্টটা। 4 জন অ্যাড করার পরে টোটাল হচ্ছে 120 টাকা। আর আগে 3 জনের কাছে টোটাল ছিল 80 টাকা। তাহলে শুধুমাত্র 4 নাম্বার জনের কাছে কত টাকা আছে? 40 টাকা। 120 মাইনাস 80। ওই 4 নাম্বার জনকে অ্যাড করার পরেই তো আমার 120 হলো। আগে তো আমার কাছে 80 টাকা ছিল 3 জনের কাছে। তাহলে যে বাকি অ্যাড হয়েছে তার কাছে 40 টাকা আছে। এটা হচ্ছে মার্জিনাল, যে টোটালের ডিফারেন্স, সহজ কথায়। এটার ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন আলাদা আছে, ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন করতে হয়। আর আমাদের যেহেতু এখানে নিউমেরিক্যাল ভ্যালু দেওয়া থাকবে, তো সেই হিসেবে আমরা বলছি যে টোটালের যে ডিফারেন্স সেটা হচ্ছে মার্জিনাল। ম্যাম, বলো। যদি আমাদের মানে এই কস্টের এগুলা শর্ট যে ইগুলা আছে, এগুলা যদি আমাদের একটু কোশ্চেন মানে ওইটার মতো যদি একটু কোশ্চেন গুলা দিয়ে দিতেন আমাদের জন্য অনেক মানে বুঝতে আর কি সহজ হইতো আর কোনটার কি। মতো এখানে কোশ্চেন দিয়ে দিব? আগে আর কি যেগুলা আর কি ইকোনমিক ইগুলা যে বুঝাইলেন আর কি, এগুলা যদি ই করা মানে দিয়ে না না, দিতেন তা অনেক। এটা তো কোশ্চেন দেওয়ার কিছু ও না, এটা আচ্ছা তো আচ্ছা তোমার আচ্ছা। ফর্মুলা আগে পড়তে হবে। জি জি। এই ফর্মুলা তো এটা এভাবেই। তো জি ম্যাম। এরপরে কোশ্চেন তো এই টেবিল আছে, জি আসতে জি হবে জি তো, জি। আগে দেখতে হবে যে কোন পর্যন্ত কি পড়াচ্ছি। জি ম্যাম, টেবিল দেখছিলাম আর কি এখানে। আচ্ছা, মার্জিনালটা শুধু দেখো, পরের গুলো পরে। এই যে এটা মার্জিনালের কলাম, এমসি লেখা আছে। তাহলে এমসিটা আমি বলছিলাম টোটালের ডিফারেন্স। এখন দেখো, আমরা লেবার বেসিস এখানে ধরেছি, ফার্স্ট কলামটা হচ্ছে লেবারের জন্য এটা। তাহলে এই লেবার হচ্ছে জিরো, যখন জিরো মানে কি কোনো লেবার কাজ করে না, ঠিক আছে। দেখো ভেরিয়েবল কস্ট কিন্তু জিরো, টিভিসি কিন্তু জিরো, কিন্তু টিসি হচ্ছে 100। টিসি 100 কারণ কি? কারণ আমাদের টিএফসিও 100। ফিক্সড কস্ট 100, যার কারণে টোটাল কস্ট হচ্ছে 100। এরপরে একজন লেবার যখন কাজ করে তখন টিসি হচ্ছে 130। ঠিক আছে, একজন লেবার যখন কাজ করে টিসি হচ্ছে 130। তাহলে এমসি কত হবে? আমি যেটা বললাম যে টোটালের 30 ডিফারেন্স, তাহলে দেখো 130 মাইনাস 100, 30 ঠিক আছে, তাহলে 30। পরেরটা দেখো, দুইজন লেবার যখন কাজ করে 150, মানে দুজন লেবার কাজ করলে টোটাল খরচ হচ্ছে 150, কিন্তু একজন যখন কাজ করেছিল তখন তো তার জন্য খরচ ছিল 130। এখন শুধুমাত্র 2 নাম্বার জন্য খরচ কত? তাহলে 150 মাইনাস 130, এই 20। 30 আসবে। হুম, ঠিক আছে, এটা হচ্ছে মার্জিনাল। ম্যাম, ওইখানে কি মার্জিনাল যে ফার্স্টটা থাকবে ওইটা কি আমরা শুধু ফাঁকাই রেখে দেবো নাকি জিরো বা? না, ওইটা গ্যাপ রেখে দিও, একটা জাস্ট দাগ জি দিয়ে দিও। জি ম্যাম। ম্যাম আমরা যদি ওখানে জিরো দিয়ে ফেলি কোনো ক্রমে, হয়তো হয়ে গেছে ম্যাথ করার সময়, তাহলে কি এটা কাটা যাবে মানে মার্ক? না, আচ্ছা, এই ফর্মুলাটা, এই টেবিলটা একটু বাসায় দেখবা সবাই। আগে যাদের সেকশনে করা হয়েছে তাদেরও যদি সমস্যা থাকে টেবিলটা আবার দেখবা। এখানে আমার হচ্ছে দুইটা জিনিস, ইউনিটস অফ লেবার আর টোটাল প্রোডাক্ট, এই দুইটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট। কিন্তু এইখানে মানে আইদার হচ্ছে আমি লেবার বেসিসে ক্যালকুলেশন করবো, যেমন তোমার বললাম যে 5টা লেবারের জন্য খরচ হয় মনে করো যে 1000 টাকা, এভাবেও আমি কোশ্চেনটা করতে পারি। আবার যদি তোমার বলি যে 100 ইউনিট যদি প্রোডাকশন হয় তাহলে খরচ হচ্ছে 1000 টাকা। দুইটাই তো খরচের ক্ষেত্রে বলা যায়, কস্টের ক্ষেত্রে বলা যায়, তাই না? তো সেই জন্য এখানে টোটাল প্রোডাক্ট বেসিসেও বলতে পারি, লেবার বেসিসেও বলতে পারি। এই টেবিলটা যখন দেখবা, এই টেবিলটার ক্যালকুলেশন করা আছে কিন্তু লেবার বেসিসে, মানে এই ফার্স্টের কলামটা ধরে। পরীক্ষার সময় যে কোনো একটা থাকবে, এটা নিয়ে কনফিউজ হওয়ার দরকার নেই। এই লেবার বেসিসে বাকিগুলো আমরা ক্যালকুলেশন করব। ফর্মুলার সাথে মিলিয়ে মিলিয়ে দেখবা যে এটা বোঝা যায় কিনা।
আর না হলে নেক্সটে যখন ফিজিক্যালি ক্লাস হবে তখন আমরা দেখবো আবার। ম্যাম আমাদের কি মানে ইউনিট অফ লেবার এখানে আর টোটাল প্রোডাক্ট আর টোটাল ফিক্সড কস্ট এখানে কি কি দেওয়া থাকবে ম্যাম? ধরো এই পর্যন্ত দেওয়া থাকবে এই দুইটা কলাম আচ্ছা, আর ইউনিটস অফ লেবার, জি বাকিগুলো জি আমার বের করতে হবে। জি ঠিক আছে? জি। ম্যাম একটা কথা ছিল আর কি। বলো। ম্যাম আমাদের তো সিটি সেকেন্ড সিটি নেওয়া হয়নি, এখন সেকেন্ড সিটিটা কবে নেবেন আর কি? আর অ্যাসাইনমেন্ট নিতে চাইছিলেন, অ্যাসাইনমেন্টটাও তো নেওয়া হয়নি। সিটি কি 3B থিওরি দিবা? ম্যাম সবাই তো বলছিল থিওরি আর কি, আমি তো 4B তে তা হুম। 3B তে আমি শুনছিলাম নাকি থিওরি দিবে আর কি, ফার্স্টে তো এমসিকিউ নিছিলেন। আচ্ছা, থিওরি যদি দেয় তাহলে হচ্ছে প্রোডাকশনের উপরে দাও। মানে ফার্স্টে যেটা করাইছে, জি ম্যাম, হুম। থিওরি অফ প্রোডাকশন, জি জি। আর এখন ক্লাস তো অ্যাসাইনমেন্ট আছে আমাদের মঙ্গলবার আর দুইটা, বুধবার, তাই না? জি ম্যাম। আর অ্যাসাইনমেন্ট নিতে চাইছিলেন। তাহলে মঙ্গলবারে সিটি এই 3Bর আর কই লোকজন আছে? ম্যাম ম্যাম এই যে আপনি তো বলছিলেন যে আমাদের এই যে যেটা এখন করাচ্ছেন, যেটা কস্ট অফ প্রোডাকশন, এটার উপরে আপনি সিটি নিবেন তাই বলছিলেন ক্লাস, যেখান থেকে আচ্ছা, ম্যাথ কিন্তু এটা তো অনলাইনের জন্য ধরো পড়ানো যাচ্ছে না এখন। ফিজিক্যাল ক্লাস হলে তো আমি ভাবছিলাম যে আজকে শেষ হয়ে যাবে। বলছিলেন যে ম্যাথ করানোর পর এখান থেকেই তোমাদের সিটি নিব আর অ্যাসাইনমেন্টও এখান থেকেই দিব এই চ্যাপ্টার থেকে, তাই তো বলছিলেন। না না, সিটি আর অ্যাসাইনমেন্ট সেম চ্যাপ্টারে হবে না। মিস বলছিলেন সিটি হবে ফার্স্ট যে চ্যাপ্টারটা করাইছেন সেটার উপর, আর অ্যাসাইনমেন্ট হবে এখন যেটা করাচ্ছেন কস্ট ওটার উপর। ম্যাম আমাদের প্রোডাকশনেই দাও, কারণ টাইম কি নেই। বুধবারেও সিটি দাও, তো মঙ্গলবারে পড়িয়ে বুধবারে দেওয়া তো কঠিন। ঠিক আছে? জি ম্যাম। তাহলে আমরা ওই প্রথমটার উপরেই দিই। হ্যাঁ, প্রথমটার উপরে দাও, তাই বলছি। দিলে অনেক গ্রাফ ট্রাফ কিন্তু আবার মানে ক্যালকুলেশন গ্রাফ এরকম, নাকি মার্কেটে যাবা তাই দেখছি। ম্যাম অন্য সেকশনদেরকে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়ে গেছে ওদের? না না, কাউকে দেওয়া হয়নি, যা দিব একবারে দিয়ে দিচ্ছি। আচ্ছা, অ্যাসাইনমেন্ট এটার উপরে দাও, এটাই বেটার, দাঁড়াও। এই লিখে নাও টপিক, ডিফাইন ইউটিলিটি। ডিফাইন অ্যাসাইনমেন্টে দিয়ে বলছি, হ্যাঁ। ডিফাইন ইউটিলিটি, show the relationship between total utility and marginal utility. Show the relationship between total utility and marginal utility. তারপরে লিখো briefly discuss the characteristics of indifference curve. Briefly discuss the characteristics of indifference curve.
তারপরে লিখো এক্সপ্লেইন কনজিউমার সারপ্লাস অ্যান্ড প্রডিউসার সারপ্লাস। Explain consumer surplus and producer surplus. Briefly discuss the paradox of value with example of water and diamond. Briefly discuss the paradox of value with the example of water and diamond. আচ্ছা, এটা হচ্ছে আমাদের এই কয়টা অ্যাসাইনমেন্টের কোশ্চেন। আচ্ছা, অ্যাসাইনমেন্ট হচ্ছে হাতে লেখা যাবে, কম্পিউটারে টাইপ করা যাবে, ঠিক ম্যাম, আছে? হুম, এই চ্যাপ্টারটা কি এই যে যেটা থেকে আমাদের অ্যাসাইনমেন্ট দিলেন এটাকে আমাদের করছেন, আপলোড করছেন? না আপলোড করো নাই। আপলোড করে দিচ্ছি, কিন্তু একেবারে সেম যেন স্লাইডে যা লেখা আছে হুবহু সেম লেখা না হয়, ঠিক আছে? ওকে ম্যাম। এটা একটা মানে স্লাইড থেকে সাপোর্ট নিবা, কিন্তু সেম যেন না হয়। আর যদি আমরা কম্পিউটারে টাইপ করি তাহলে হচ্ছে ওই নিয়মকানুনগুলো দেখতে হবে, যে ফন্ট সাইজ হচ্ছে 12, ফন্ট স্টাইল হচ্ছে টাইমস নিউ রোমান, যদি কোনো হেডিং থাকে সেটা 14 দিতে পারি, ঠিক আছে? আর এই যে লেখা টেখাগুলো জাস্টিফাইড হবে। ওই কাট কপি পেস্ট করে তুলে দিও না, কারণ পরীক্ষায় যেহেতু থাকবে তাহলে পরীক্ষার মতোই রেডি করে ফেলো। আচ্ছা, এখন এই চ্যাপ্টারটা একটু বেসিকটা বলি। এটা হচ্ছে আমরা ইউটিলিটি চ্যাপ্টার বলছি। এইটা হচ্ছে প্রোডাকশন যে চ্যাপ্টারটা পড়েছি একই টাইপের। ওইটা হচ্ছে প্রোডিউসারের জন্য। ম্যাম, অ্যাসাইনমেন্ট কত পেজের মধ্যে হতে হবে? এগুলো তো দেওয়া, টপিক দেওয়া, বেশি লেখার তো নাই কিছু। কোশ্চেন যেভাবে দেওয়া, যেভাবে ধরো আনসার করতে হয়। মানে আমরা সিটিতে যেমন লিখি সেইভাবেই? হ্যাঁ হ্যাঁ। ওকে। আচ্ছা, নামানো যাচ্ছে না কেন? আচ্ছা, তাহলে এটা বলছে যে প্রোডাকশন থিওরি যেমন এটাও সেম। এখন দেখো ওইখানে যেমন টোটাল প্রোডাক্ট, মার্জিনাল প্রোডাক্ট, এভারেজ প্রোডাক্ট ওরকম পড়েছে। এখন যেহেতু কনজিউমার থিওরি, কনজিউমারের বেনিফিট যেটা, কনজিউমারের স্যাটিসফ্যাকশন যেটা, সেটাকে আমরা বলি ইউটিলিটি, ঠিক আছে? মনে ম্যাম করো যে একটা কথা আমরা ছিল, একটা অরেঞ্জ কিনে কনজিউম করলাম। ম্যাম এখন আমাদের একটু মার্কটা একটু বলে দিলে হয়তো ভালো হইতো, কারণ এখানে অনেক কোশ্চেন তো আর কি বোঝা যাইতো যে কোনটা কতটুকু ভাবে লিখবো আর কি। আচ্ছা, ফার্স্টেরটা তো বলেছি ডেফিনেশন। জি জি জি। ডেফিনেশন তো 2 মার্কস, ইউটিলিটি জি যেটা ম্যাম, বলেছি। শুধু সংখ্যাটা দিলেই হইলো। সংজ্ঞা তুমি না, সংজ্ঞা এখন কি এক্সাম্পল। স্যাটিসফ্যাকশন অ্যাচিভ থ্রু কনজাম্পশন, ধরো এটাও তো ডেফিনেশন হয়। তাহলে 2 জি জি মার্কস যখন হচ্ছে তার মানে সাথে একটা এক্সাম্পল দিয়ে দিতে পারি। জি আচ্ছা, তারপরে বলেছি যে রিলেশনশিপ বিটুইন টোটাল ইউটিলিটি অ্যান্ড মার্জিনাল ইউটিলিটি, ঠিক আছে? তাহলে সেই জি ক্ষেত্রে টোটাল ইউটিলিটি কাকে বলে লিখলাম, মার্জিনাল ইউটিলিটি কাকে বলে লিখলাম, লেখার পরে একটা টেবিল দিয়ে রিলেশনটা দেখাতে পারি। টেবিলে জি যখন ক্যালকুলেশন করছি, এবং দেখো আমরা টোটাল প্রোডাক্ট যেভাবে দেখিয়েছি, মার্জিনাল ইউটিলিটি মানে মার্জিনাল প্রোডাকশন যেভাবে ক্যালকুলেশন দেখিয়েছি, মার্জিনাল ইউটিলিটির ক্যালকুলেশন সেম। এই টোটালের ডিফারেন্স দেখো, 1 ইউনিটে হচ্ছে 10, 2 ইউনিটে 18, তাইলে এই 2 নাম্বার মার্জিনাল কিন্তু 8, মানে 18 মাইনাস 10 করেছে। 10। এইখানে 24 মাইনাস 8, একটু আগে টোটাল এই মার্জিনাল প্রোডাকশনে কিন্তু সেম করেছি আমরা। ইউটিলিটি কখনো 0 হতে পারে, কখনো নেগেটিভ হতে পারে, কারণ কি এটা তো মানুষের স্যাটিসফ্যাকশন লেভেল। ম্যাম, ওই পাশে যে মার্জিনাল কস্ট করছিলাম ওইখানে তো প্রথমটা আমরা ফাঁকা রাখছিলাম, প্রথম ঘরটা, তাহলে এখানে কেন 10 দিলাম?
এখানে 10 দিচ্ছি কারণ প্রথম ঘর ফাঁকা ছিল, ওখানে তো তোমার লেবার ছিল 0। লেবার যদি কাজ নাই করে তাহলে তার জন্য তো কোনো খরচই নাই। আর এইখানে তো 0 নাই, আমরা একটা অরেঞ্জ যদি কনজিউম করি তো আমার তো কিছু না কিছু স্যাটিসফ্যাকশন থাকবে ওই 1 ইউনিটের জন্য। সেই জন্য এটা টোটাল যা হবে মার্জিনাল, তাই এটা তো ম্যাম প্রথমে স্যাটিসফ্যাকশন। যদি জিরো থাকে, যদি লেবার বা এরকম যদি আমাদের ইউটিলিটি যদি জিরো থাকে, তাহলে আমরা সেই ক্ষেত্রে জিরো হ্যাঁ দিয়ে তখন 0 দিব, কি ফাঁকা রেখে দিলাম, হ্যাঁ। অপশন থাকে, তাহলে আমরা এটা করব না। হুম হুম বুঝছি। ঠিক আছে। আচ্ছা। আচ্ছা তাহলে এখন ইউটিলিটি কেন 0 হচ্ছে দেখো, আমরা যখন একটা জিনিস বারবার কনজিউম করি, তুমি প্রতিদিনই অরেঞ্জ খাচ্ছ, তো একটা পর্যায়ে দেখা যাবে যে আমি 4টা অরেঞ্জ খেলেও আমার স্যাটিসফ্যাকশন যেরকম, 5টা খেলেও সেম। তো তার মানে আমার কি টোটাল ইউটিলিটি যদি সেম হয় তাহলে 24 - 24 করলে আমার 0। এরপরে আমি যখন 6টা কনজিউম করব, 5টার জায়গায় যখন 6টা নিব, তখন দেখা যাচ্ছে আমার তো ওই আগে সেম ছিল, এখন সেম তো থাকছে না, একটা পর্যায়ে কিন্তু ওই জিনিসের উপর আমাদের ইন্টারেস্ট কমে যায়, মোটেই হয়তো আর ভালো লাগে না। তাহলে ভালো যদি না লাগে তার মানে আমার স্যাটিসফ্যাকশন কমে যাচ্ছে, 24 থেকে কমে 19 আসছে। যখনই আমি 19 - 24 করব তখন কিন্তু আমার -5 চলে আসবে। ঠিক আছে, তাহলে এই টেবিল থেকেই তো রিলেশন বলতে পারি যে ফার্স্টে দেখো টোটাল ইউটিলিটি ইনক্রিজ করেছে, মার্জিনাল হচ্ছে আমার ডিক্রিজ করেছে, এবং টোটাল ইউটিলিটি যেখানে ম্যাক্সিমাম, মার্জিনাল হচ্ছে 0। জিরো টোটাল আর ইউটিলিটি তারপর থেকে মাইনাস। ডিক্রিজ করে তাহলে মার্জিনাল হচ্ছে আমার নেগেটিভ হয়। এই কোশ্চেনটা আমাদের 4-5 মার্কসের মতো। টেবিল দিব, টেবিল দেওয়ার পরে তারপরে হচ্ছে আমরা কিছু রিলেশন কি তাই লিখলাম। ম্যাম এই যে এখানে যে করব, গ্রাফটা করব, এটার পর এদের রিলেশন শো করবো না? যে তিনটা ধাপে যে রিলেশন, প্রথমে হচ্ছে প্লাস, তারপর জিরো, একটা সময় পরে যে মাইনাস, এই তিনটা হুম হুম রিলেশন করে দিব। না না, গ্রাফ করার দরকার নাই তো, এটা তো টেবিল দিয়ে জাস্ট। ও ও আচ্ছা, আচ্ছা, ঠিক। আমার না না, গ্রাফ বলতে তাহলে গ্রাফ তো আমার হবে টোটাল টিইউ ইউটিলিটির আর জন্য। এমইউ। হ্যাঁ, টোটাল ইউটিলিটির জন্য একটা কার্ভ হবে, মার্জিনালের জন্য একটা কার্ভ হবে, কিন্তু দুইটা কার্ভ হচ্ছে আমরা একটা গ্রাফে দেখাবো। টোটাল ইউটিলিটি কার্ভ যদি করতে চাই তাহলে আমার কি হবে, ইউনিট অফ অরেঞ্জ আর টোটাল ইউটিলিটি, মানে ফার্স্ট কলাম সেকেন্ড কলাম। মার্জিনাল যখন করতে যাব তখন হচ্ছে আমার ফার্স্ট কলাম হবে, থার্ড কলাম হবে। এই অরেঞ্জ তো আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আগে প্রোডাকশনে আমরা 3টা কার্ভ করছি না, টোটাল, অ্যাভারেজ আর মার্জিনাল, একই গ্রাফের ভিতরে। জি ম্যাম। তাহলে এখানে আমার 2টা আছে, তার মানে আমি 2টা কার্ভ করব, এখানে তো আর আমার 3টা আসবে না। সেইটাই বলতেছি ম্যাম, যখন বলবে যে টিইউ এর সাথে অরেঞ্জের সম্পর্ক, তখন ওই টিইউটা দিয়ে হুম করবো, আর এমইউ সাথে বললে অরেঞ্জ আর এমইউ নিব, হুম এটাই বল। হুম। আচ্ছা, এরপরে কোশ্চেনটা বলেছি ইনডিফারেন্স কার্ভের ক্যারেক্টারিস্টিক্স, এটাও ম্যাক্সিমাম 5 মার্কের মতো। তো ইনডিফারেন্স কার্ভটা হচ্ছে লাইক অ্যাজ আইসো কোয়ান্ট কার্ভ। ঠিক আছে, চ্যাপ্টারে পড়েছি, ওইটা দেখায় আমার প্রোডাকশন লেভেল, যে আমার 100 ইউনিট প্রোডাকশন হয়েছে সাপোজ এরকম। আর ইনডিফারেন্স কার্ভ, এখন দেখো চেহারা কিন্তু সেম, তাই না? আমি যদি কিছুই না বলি তাহলে আইদার এটা ইনডিফারেন্স কার্ভ হতে পারে, এটা আইসোটো হতে পারে। এখন আমরা কি দেখে বুঝতে পারবো ইনডিফারেন্স কার্ভ হচ্ছে কনজিউমার থিওরির জন্য, তার কারণে দেখো এখানে কিন্তু প্রোডাক্টের নাম কি লেখা আছে। কোয়ান্ট কার্ভ ছিল, ওইখানে কিন্তু আমরা ফ্যাক্টরের নাম বলি, লেবার বলি, ক্যাপিটাল বলি, ল্যান্ড বলি। ঠিক আছে, আর এখানে বলছে যে এই 2টা প্রোডাক্ট কনজিউম করার ফলে একজন মানুষের স্যাটিসফ্যাকশন লেভেল হচ্ছে 100, এইভাবে। এখন আমি এ পয়েন্টে যদি আমার স্যাটিসফ্যাকশন 100, বি পয়েন্টে থাকলেও স্যাটিসফ্যাকশন 100 আমরা দিয়েছি। ইনডিফারেন্স কার্ভের ক্যারেক্টারিস্টিক্স কি? 3টা এখানে বেসিক 3টা দেওয়া আছে, বাট এগুলোকে আবার এক্সপ্লেন করতে হবে, মানে যখন লিখবা তখন এক্সপ্লেনেশনে যেতে হবে যে দে আর নেগেটিভলি স্লোপড ইনডিফারেন্স কার্ভ। তো এখন নেগেটিভ স্লোপ বলতে যে এই যে যে কার্ভের শেপ, রিলেশনশিপের যে কোশ্চেনটা, আমরা এইটাও কি কার্ভে কে দেখাবো? রিলেশনশিপের কোশ্চেনটা কিন্তু শেষ,
আর এটা কিন্তু ম্যাম ইনডিফারেন্স কার্ভের ক্যারেক্টারিস্টিক্স। আরেকটা কোশ্চেন। হ্যাঁ ম্যাম বুঝছি। আপনি লাস্টে ও যে আচ্ছা। কার্ভের কথা বলছিলেন ওইটাকে আমরা আমাদের রিলেশনশিপের যে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কোশ্চেন ওইটাই এঁকে দেবো। হ্যাঁ, ওইটা এঁকে দিব। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে? আচ্ছা, আর ম্যাম এইটার ক্ষেত্রে যখন দেখো এটা আমরা একটা এক্সপ্লেন করব, কোনটা? ওই আগেরটা? ম্যাম বলছি এটা যখন এক্সপ্লেন করব তখন কি এখানে লিখবো যে ceteris paribus, এটা তো এখানে লিখবো তাই না? আদার অবস্থা তো একই থাকবে, অন্যান্য অবস্থা তো অপরিবর্তিতই থাকবে এই ক্ষেত্রেও। কোনটা? এই যে ২ টা যখন প্রোডাক্ট যখন ডিমান্ড দিব, তাই যেভাবে তো? হ্যাঁ হুম, হ্যাঁ হুম। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এইখানে এখন কার্ভ কিভাবে করতে পারি যে ১ নাম্বার পয়েন্ট লিখলাম দে আর নেগেটিভলি স্লোপড বলে এটা এক্সপ্লেইন করলাম। জাস্ট একটা কার্ভ দিয়ে দেখাই দিব যে দিস ইজ ডাউনওয়ার্ড স্লোপিং কার্ভ। কার্ভের আর ডিটেইল এক্সপ্লানেশন দরকার নেই, গেল। যখন বলছি দে আর কনভেক্স টু দ্য অরিজিন, আচ্ছা এটা দেখো, এটা 0 আর এই কার্ভটা হচ্ছে কিন্তু কনভেক্স শেপ বলে। আমরা হচ্ছে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ পড়ছিলাম ওই মিড টার্মের আগে। একটা কার্ভ এরকম শেপ ছিল উল্টা, ওইটা ছিল কনকেভ টু দ্য অরিজিন। ঠিক আছে? আর ইনডিফারেন্স কার্ভটা বলছে কনভেক্স টু দ্য অরিজিন। আর ওই যে আগের ডিমান্ড কার্ভটা পড়ছি না, তার মানে ওগুলো কিন্তু স্ট্রেট লাইন থাকে অনেক সময়। সো তিনটাই আমার ডাউনওয়ার্ড স্লোপিং, কিন্তু কার্ভের শেপটা আলাদা। এখন ইনডিফারেন্স কার্ভ কেন কনভেক্স টু দ্য অরিজিন? কারণ দেখো এইখানে যেটা দেখানো আছে নিচের সাইডে সবই কিন্তু +1 +1 +1। তার মানে প্রোডাক্ট বি যেটা, এইটা যদি আমার ১ ইউনিট করে চেঞ্জ হয়, কিন্তু প্রোডাক্ট এ দেখো প্রথম দিকে চেঞ্জ হয়েছে বেশি, তারপরে চেঞ্জ হয়েছে একটু কম, তারপরে একটু কম। তার মানে এই ইনডিফারেন্স কার্ভে আমি যত নিচের দিকে নামবো, আমরা কার্ভেও কিন্তু পড়ছিলাম যে যত নিচের দিকে নামবো আমার স্লোপের ভ্যালুটা আস্তে আস্তে কমতে থাকে। যার কারণে এটা একটা ইনডিফারেন্স কার্ভ কখনো আরেকটা ইনডিফারেন্স কার্ভে ইন্টারসেক্ট করবে না। এটা আমরা আইসোকোয়ান্টেও বলছিলাম। কারণ কি দেখো, এইখানে ৩টা ইনডিফারেন্স কার্ভ আছে এবং আমরা ডেফিনেশন হিসেবে জানি যে হায়ার ইনডিফারেন্স কার্ভ শোজ হায়ার লেভেল অফ প্রোডাকশন। যত উপরের দিকে যাব আমার কার্ভ হচ্ছে তত, ওই সরি ওটা তো প্রোডাকশন ছিল, আর এটা হচ্ছে হায়ার ইনডিফারেন্স কার্ভ শোজ হায়ার লেভেল অফ স্যাটিসফ্যাকশন। ঠিক আছে? আর লোয়ার ইনডিফারেন্স কার্ভ শোজ লোয়ার লেভেল অফ স্যাটিসফ্যাকশন। এখন তার মানে আমি যত উপরের দিকে যাব আমার স্যাটিসফ্যাকশন লেভেল বাড়বে, ইউটিলিটি বাড়বে। মানে এই যে রেড টাইপের যে কালারটা আছে, এইটা যদি আমার স্যাটিসফ্যাকশন লেভেল 11 হয়, ব্লু কার্ভটাতে 12, ওইটাতে 13। কিন্তু তারা কেন ইন্টারসেক্ট করবে না? কারণ একটা কার্ভ যদি আরেকটা কার্ভকে ইন্টারসেক্ট করে তখন হচ্ছে একটা কমন পয়েন্ট পাওয়া যায়। ঠিক আছে? কিন্তু এরা তো আর কমন পয়েন্টে যাবে না। এটা ম্যাম এখানে হচ্ছে আমরা যত হচ্ছে আমাদের ইউটিলিটি হায়ার মানে বাড়বে ততই হচ্ছে আমাদের উপযোগ বাড়তে থাকবে, ইউটিলিটি যত হুম, হুম, প্রোডাকশন বাড়বে ইউটিলিটিও তত বাড়তে থাকবে তাই তো? হুম। এই ক্ষেত্রে না, প্রোডাকশনটা আলাদা। এটা হচ্ছে যত আমি প্রোডাক্ট যদি আমি কনজাম্পশনের পরিমাণ বাড়িয়ে দিই, তাহলে হচ্ছে আমার ইয়ে বাড়বে না, স্যাটিসফ্যাকশন বাড়বে। কিন্তু বলছে যে একটা কার্ভ কখনো আরেকটা কার্ভকে ইন্টারসেক্ট করবে না। তাহলে একটা কার্ভ আরেকটা কার্ভকে কেন ইন্টারসেক্ট করবে না সেটা হচ্ছে কার্ভগুলো ক্লাসে হোয়াইট বোর্ড বুঝালে আসেনি কেন? সবথেকে ভালো হতো। হুম? ম্যাম কার্ভগুলো ক্লাসে বুঝালে সবথেকে ভালো হতো। না, এটা তো অ্যাসাইনমেন্ট করবা, এটা তো আর ডিটেইলে বলবো না। এদিকে দেখো হোয়াইট বোর্ড দেখা যাচ্ছে? এই হোয়াইট বোর্ড কি দেখা যায়? হ্যাঁ ম্যাম দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে বলছি একটা ইনডিফারেন্স আরেকটা ইনডিফারেন্সকে ইন্টারসেক্ট করে না। মনে করো এই ইনডিফারেন্স কার্ভ এই একটা, এখানে আমার ইউটিলিটি হচ্ছে 100, 1 নাম্বার ইনডিফারেন্স। এই অন্যদের ইয়ে পড়ে কেন? আচ্ছা, এখন যদি আমরা আরেকটা ইনডিফারেন্স কার্ভ ড্র করি, তাহলে এটার মান অবশ্যই ডিফারেন্ট হবে, তাই না? তো
মনে করো 130 এটা। সো এখন ইনডিফারেন্স কার্ভ এটা হচ্ছে 2 নাম্বার ধরো, এটা হচ্ছে 1 নাম্বার। তো 1 নাম্বার ইনডিফারেন্স কার্ভে আমাদের এটা একটা পয়েন্ট, সাপোজ এ একটা পয়েন্ট, বি একটা পয়েন্ট। আর 2 নাম্বার ইনডিফারেন্স কার্ভে আমাদের এ একটা পয়েন্ট, আর সি একটা পয়েন্ট। এখন বলছে দেখো যে 1 নাম্বার কার্ভের এ পয়েন্টেও আমার ইউটিলিটি 100, বি পয়েন্টেও আমার ইউটিলিটি 100। এটা তো আমরা জানি, তাই না? আগেও পড়েছি না যে একটা আইসোকোয়ান্টের উপরে যতগুলোই পয়েন্ট থাকুক না কেন প্রোডাকশন লেভেল সেম। তাইলে এ পয়েন্টেও 100, বি পয়েন্টেও 100। আবার যদি এই 2 নাম্বার ইনডিফারেন্স কার্ভে যাই, কারো কনফিউশন থাকলে বলতে হবে। ম্যাম আবার একটু বলেন, বুঝতে পারতেছি না। একটা কার্ভের উপরে প্রতিটা পয়েন্টে আমার ইউটিলিটি সমান। এটা হচ্ছে থিওরি, মানে মুখস্থ করে ফেলতে হবে। এখন তাহলে প্রথম কার্ভে 1 নাম্বার কার্ভে আমার হচ্ছে পয়েন্ট এ আর পয়েন্ট বি। তাহলে এ পয়েন্টেও ইউটিলিটি হচ্ছে 100, বি পয়েন্টেও ইউটিলিটি হচ্ছে 100। যখন আমি আলাদা কার্ভে যাব তখন আমার কি হচ্ছে 2 নাম্বার কার্ভ। এখন 2 নাম্বার কার্ভেও এ পয়েন্টে হচ্ছে তাহলে আমার 130 হবে, সি পয়েন্টে আমার 130 হবে। এখানে যদি আর একটা পয়েন্ট থাকে ডি, সেখানেও আমার 130 হবে। ঠিক আছে? কিন্তু আমরা 2টা কার্ভের একটা কমন পয়েন্ট পাচ্ছি এ, যদি তারা ইন্টারসেক্ট করে। এই এ পয়েন্টে একবার দেখাচ্ছে 100, একবার দেখাচ্ছে 130। এটা কি সম্ভব? মানে একই পয়েন্টে একবার 100 আর একবার যদি 130, এটা কি? ইন্টারসেক্ট করে তাহলে তো সম্ভব। না, তাই ইন্টারসেক্ট করলে সম্ভব কেন হবে? একটা পয়েন্টে তুমি কখনোই 2টা ভ্যালু বলতে পারো না। কারণ কি, এইখানে এ পয়েন্টে আমার হচ্ছে, সাপোজ এইটা যদি আমি 10টা কনজিউম করি, এইটা হয়তো আমি 5টা। তা এই 5টা কনজিউম করে আর 10টা কনজিউম করে আমি একবার বলবো যে আমার স্যাটিসফ্যাকশন 100, আবার একবার বলবো একই প্রোডাক্ট কনজিউম করে আমার স্যাটিসফ্যাকশন 130। এটা তো লজিক্যাল না। ঠিক আছে? এই কারণেই বলে যে দে ক্যানট ইন্টারসেক্ট, তারা ইন্টারসেক্ট করতে পারবে না। করলেই হচ্ছে এই সমস্যা তৈরি হয়। যার কারণে আমরা সবসময় বলি যে ইনডিফারেন্স কার্ভ হচ্ছে ইন্টারসেক্ট করে না, এরকম উপর দিয়ে যাবে কি নিচ দিয়ে যাবে এরকম। ঠিক আছে? এবং ডেফিনেশনে আরেকটা জিনিস আমরা জানি যে হায়ার ইনডিফারেন্স কার্ভ শোজ হায়ার লেভেল অফ স্যাটিসফ্যাকশন, অথবা কেউ যদি বলে যে লোয়ার ইনডিফারেন্স কার্ভ শোজ লোয়ার লেভেল অফ স্যাটিসফ্যাকশন। তার মানে যদি এটা আমার 50 হয়, এটা আমার 90 হবে, এটা আমার 150 হবে, এরকম যত উপরের দিকে উঠবো বাড়বে, আর যত নিচের দিকে নামবো তত হচ্ছে এটা কমবে। আচ্ছা, এরপরে হচ্ছে ছিল প্যারাডক্স অফ ভ্যালু, না কনজিউমার সারপ্লাস প্রডিউসার সারপ্লাস, এটা সবচেয়ে সহজ। কনজিউমার সারপ্লাস হচ্ছে এক্সট্রা আমার কাছে যা আছে, মানে একটা ধরো মার্কারটা হচ্ছে আমরা 50 টাকা হলেও কিনতে রাজি। ঠিক আছে? আমরা স্যাটিসফাইড 50 টাকা দিয়ে একটা মার্কার যদি আমি কিনতে পারি। কিন্তু আমি মার্কেটে গিয়ে দেখলাম যেটার দাম হচ্ছে 45 টাকা। তাহলে ওই 5 টাকা তো আমার কাছে উদ্বৃত্ত, তাই না? সারপ্লাস। কারণ আমি তো ওই 5 টাকা মার্কেটে খরচ করতে চেয়েছিলাম, কিন্তু ওইটা আমার কাছে থেকে গেছে। তো ওইটাই বলছে যে একজন কনজিউমারের সারপ্লাস, যেটা
তার এক্সপেক্টেড প্রাইস থেকে মার্কেট প্রাইস যদি কম হয়, ঠিক আছে? এখন এই কনজিউমার সারপ্লাসটা, এখানে একটা সহজ এক্সাম্পল আছে, পড়লে বুঝতে পারবো আশা করি এটা। আর কার্ভে যখন দেখাচ্ছে তখন বলছে যে ডিমান্ড কার্ভের নিচে আর মার্কেট প্রাইসের উপরে, কারণ মার্কেট প্রাইস হচ্ছে 18 টাকা, কিন্তু একজন কনজিউমার সে 28 টাকা হলেও কিনতে রাজি। তাহলে 18 টাকা থেকে 28 টাকা তো উপরে, ওই নীল এরিয়াটা, এটা বলছে কনজিউমার সারপ্লাস এরিয়া। একইভাবে প্রোডিউসার সারপ্লাসে বলছে যে একটা জিনিস আরেকবার বলেন, এর যে গ্রাফটা এটা একটু আরেকবার বলেন, এই কোনটা গ্রাফটা আরেকবার একটুখানি বলেন ম্যাম। কোনটা এই যে উপরে যে গ্রাফটা আপনি দেখালেন না, যে মার্কেট ডিমান্ড কার্ভের নিচে আর মার্কেট প্রাইসের উপরে, এটা আরেকবার একটুখানি বলেন। এটা তোমার মার্কেট প্রাইস হচ্ছে 18 টাকা, কিন্তু একজন কনজিউমার সে হচ্ছে 28 টাকা হলেও কিনতে রাজি, মানে 30 টাকা পর্যন্ত ম্যাক্সিমাম। তো তার মানে কিন্তু সে 18 টাকায় জিনিসটা পাচ্ছে, তাহলে ওই পরিমাণ অ্যামাউন্ট তার সারপ্লাস না, ওই ম্যাক্সিমাম 12 টাকা পর্যন্ত তার সারপ্লাস। এই জন্য এই এরিয়াটা কালার করা, যেটা তাহলে এই এরিয়া যখন আমি পাচ্ছি মানে কি আমার ডিমান্ড কার্ভের নিচে আর মার্কেট প্রাইসের উপরে এই এরিয়াটা। জি, প্রডিউসার বুঝছি। সারপ্লাস যদি বলি তার মানে হচ্ছে যে প্রডিউসার একটা জিনিস সে 10 টাকা হলেও দিতে রাজি, মানে 10 টাকা হলেও সে তার প্রফিট গেইন করতে পারবে, কিন্তু সে মার্কেট থেকে 12 টাকা পাচ্ছে, তাহলে ওই 2 টাকা তার সারপ্লাস, মানে এক্সপেকটেশন থেকে সে বেশি পাচ্ছে। এটা হচ্ছে প্রডিউসার সারপ্লাস। এখন প্রডিউসারের কথা বললে অবশ্যই আমরা সাপ্লাই কার্ভ দিয়ে দেখব। এটা হচ্ছে মার্কেট প্রাইসের নিচে আর সাপ্লাই কার্ভের উপরে, কারণ দেখো মার্কেট প্রাইস মনে করো আগে যেটা আমার ধরা ছিল 18 টাকা, এই পি যেটা দেওয়া আছে এটা মনে করো মার্কেট প্রাইস 18 টাকা, তাহলে 18 টাকার থেকে এই যে সাপ্লাই কার্ভ নিচ থেকে যেখানে যাচ্ছে এখানে তো আমার প্রাইস কম, তাই না? তাহলে সাপ্লাই কার্ভ মানে এটা হচ্ছে প্রডিউসার দিতে চাচ্ছে এই পরিমাণ প্রাইস, সে মনে করো এই 12 টাকা হলেও দিতে যাচ্ছে, তাহলে 12 টাকা হলেও দিতে চাচ্ছে, সে পাচ্ছে 18 টাকা, তাহলে এই 12 আর 18 এই যে ডিফারেন্স, এটা প্রডিউসার সারপ্লাস। তো সিস্টেমে কার্ভ করলে আমার হচ্ছে সাপ্লাই কার্ভের উপরে আর মার্কেট প্রাইসের নিচে। একই গ্রাফেও দেখাতে পারো, ওই যে ইকুইলিব্রিয়ামের যে কার্ভ করছিলাম আমরা, যে একটা সাপ্লাই কার্ভ একটা ডিমান্ড কার্ভ, সেই হিসাবে আমরা একই গ্রাফে ওটা দেখাতে পারি। এরপরে হচ্ছে প্যারাডক্স অফ ভ্যালু। প্যারাডক্স মানে হচ্ছে দ্বন্দ্ব, একটা পাজল তৈরি হয় যে আমার যেটা হওয়ার কথা সেটা না হয় অন্য কোনো কিছু হচ্ছে। আমরা গিফেন প্যারাডক্স পড়েছিলাম না, যে প্রাইস বাড়লে ডিমান্ড কমবে, এটা হচ্ছে আমার নর্মাল রুলস, কিন্তু কখনো কখনো প্রাইস বাড়লেও ডিমান্ড বাড়ে, তার মানে আমার যে না, এই জন্য ওটাকে কিন্তু প্যারাডক্স বলেছিল, গিফেন প্যারাডক্স। তো এইখানেও একইভাবে আমরা যে এক্সাম্পলের কথা বলেছি, তোমার পানি এবং ডায়মন্ডের কথা বলা আছে। তো পানি জিনিসটা তো আমাদের প্রয়োজনীয়, তাই না? কিন্তু যেভাবে পানি আমার প্রয়োজন সেই তুলনায় পানির প্রাইস কিন্তু কম, মানে 10 টাকা দিয়ে আমরা বোতল কিনে পানি খাচ্ছি, এখন এটা যদি 40 টাকাও হয় তাও কিন্তু আমরা কিনবো, কারণ এটা যখন আমার খুব প্রয়োজন হচ্ছে। কিন্তু ডায়মন্ডের ক্ষেত্রে ইস্যুটা কি হচ্ছে, মানে ডায়মন্ড তো আমার ওইভাবে প্রয়োজন না, এটা হচ্ছে ডেকোরেশনের জন্য কিংবা শখ করে বিলাসিতার জন্য ডায়মন্ড ধরো আমরা ইউজ করি। তো সেই ক্ষেত্রে ডায়মন্ডটা হচ্ছে আবার এক্সপেন্সিভ। তো এইটা একটা মানে পাজল তৈরি হচ্ছে এই কারণে, কারণ যে জিনিসটা আমার প্রয়োজন তার দাম কম, আর যে জিনিসটা আমার প্রয়োজন না সেটার প্রাইস বেশি। এইটাকে বলছে প্যারাডক্স অফ ভ্যালু। এবং এই যে কনজিউমার সারপ্লাস পানির ক্ষেত্রে বেশি দেখাচ্ছে, যে আমরা পানি 10 টাকা দিয়ে কিনে নিচ্ছি, কিন্তু এটা যদি 50 টাকা দামও হয় তাও আমি কিনতে রাজি, তাইলে আমার সারপ্লাস এরিয়াটা কিন্তু বেশি। 10 আর 50 ডিফারেন্স কত, 40, এরিয়া বেশি। কিন্তু ডায়মন্ডের ক্ষেত্রে এসে দেখো ঘটনা কি হচ্ছে, ডায়মন্ডের প্রাইস তো এমনিতেই বেশি, ঠিক আছে? তো তার থেকে একজন কনজিউমার শেয়ার কতটুকুই বা বেশি দিতে চাইবে, অনেক বেশি নিশ্চয়ই দিতে চাইবে না। সেই কারণে বলছে যে তার এরিয়াটা কিন্তু কম, মানে কনজিউমার সারপ্লাসটা হচ্ছে
ডায়মন্ডের কম, তার থেকে পানির সারপ্লাসটা বেশি। আচ্ছা, অ্যাসাইনমেন্ট জমা দিবা কবে? ম্যাম আমাদের ম্যাম তো 18 আমার তারিখ এখানে একটা প্রশ্ন পর্যন্তই আছে ক্লাস হবে। আমি বলছি আমাদের যে 18 তারিখ পর্যন্ত ক্লাস, তাই তো? জি জি। তো কি 18 তারিখে দিবা নাকি? ম্যাম অন্যরা কি ম্যাম বলে? এইটা আমাদের সিআর হচ্ছে আমাদের সিআর এসিআর আমাদের গ্রুপে কথা বলে তারপর আমরা একটুখানি বলি ম্যাম, তাহলে একটু ভালো হয়। আচ্ছা, আর সিটিটা কবে দিবা? দুইটা ব্যাচেরই বলছি, দুইটা সেকশনেরই। সেটাও তো আমাদের টিএসসি 3D তে বলছিলেন কুইজ টেস্ট নিবেন। ম্যাম তাহলে ওইটা কোন চ্যাপ্টারের উপর নিবেন? এখন কুইজ টেস্ট নিলে দুইটা চ্যাপ্টারের উপর আসতে হবে, একটাতে কুইজ কোশ্চেন করা যাবে না। তোমাদের তো আমাদের এই আচ্ছা দাঁড়াও, তোমাদের তো কস্ট পড়ানো হয়েছে তাই না? হ্যাঁ ম্যাম। আচ্ছা, তাহলে তোমরা হচ্ছে দুইটার উপরেই দাও, সমস্যা নাই তো। প্রোডাকশন আর কস্ট বলছিলাম ওই সময়। তোমাদের যেহেতু পড়ানো শেষ, তাহলে আর কুইজ দিলে ওই দুইটা চ্যাপ্টারের উপরে। এখন সেটা মঙ্গলবারে না বুধবারে এটা আমাকে জানাবা। আর আরেকটা সেকশনে হচ্ছে থিওরি নিব, সেটা শুধু প্রোডাকশনের উপরে। সেটা কবে দিবা তাহলে সেটাও জানাই দিও, ঠিক আছে? আমাকে রবিবারে কুইজ জানালেও টেস্ট হবে। থেকে সবগুলো কি এমসিকিউ থাকবে? এমসিকিউ আর হচ্ছে ওই যে অনেক সময় অপশন থাকে, জাস্ট মনে করো একটা লাইন উঠাই দেওয়া আছে যে ইনডিফারেন্স কার্ভ ক্যানট ইন্টারসেক্ট টু ইচ আদার, ঠিক আছে? ট্রু অর ফলস। তো আইদার এটা ট্রু হলে ট্রু লিখতে হবে, অথবা ফলস হলে ফলস লিখতে হবে, এতটুকু। আচ্ছা অথবা ম্যাম। অথবা হচ্ছে ওই যে চারটা অপশন থাকে এমসিকিউ, এই দুইটা। আর কারো কোনো কোয়েরি? ম্যাম আমরা তো আমরা তো ওই যে গিফেন প্যারাডক্সের ক্ষেত্রে আমরা তো হচ্ছে আপনার কার্ভ করতাম, সাপ্লাই কার্ভের যেইটা ছিল ওইটাই, না ডিমান্ড, হ্যাঁ সাপ্লাই কার্ভই করতাম। তাহলে আমরা যখন এই যে ডায়মন্ড আর হচ্ছে ওয়াটার দিয়ে করব, তখন ওইখানে আপনি যখন বুঝাইলেন না, তখন তো আপনি ডিমান্ড কার্ভের মতনই একটা চিত্র আঁকাইলেন না, গ্রাফটা ওরকম ছিল না? কেন, দুইটাই আছে, ডিমান্ডও আছে সাপ্লাইও আছে। মানে ওই যখন আমরা হচ্ছে ওয়াটারের ক্ষেত্রে করব তখন কি আমরা এরকম সাপ্লাই কার্ভ দিয়ে ওইটা একটু হ্যাঁ হ্যাঁ, আরেকবার দুইটাই বলেন ম্যাম, করব। ওইটা বুঝতে হ্যাঁ, কারণ পারিনি। হচ্ছে একটা তো আমার মার্কেট প্রাইস দেখাতে হচ্ছে না। তো ডিমান্ড সাপ্লাই দুই টাকার না দিলে তো আমরা মার্কেট প্রাইসটা দেখাতে পারছি না, ঠিক আছে? সেই জন্য ওকে ম্যাম, ঠিক আছে, বুঝছি এবার, যে থ্যাংক মার্কেট ইউ। প্রাইস, এই যে পিডব্লিউ যেটা ওয়াটার ফর প্রাইস, তো মার্কেট প্রাইস দেখাতে গেলে এই জন্য ডিমান্ড সাপ্লাই দুইটাই দেওয়া। অ্যাসাইনমেন্টে 5টা টপিক, তার মধ্যে 4টাতেই আপনার গ্রাফ আঁকতে হবে, তাই তো? কার্ভ। এটাতেও কার্ভ যাচ্ছে, কনজিউমার প্রডিউসারেও, হ্যাঁ। কিন্তু ওই যে টোটাল ইউটিলিটি, মার্জিনাল ইউটিলিটি, ওটা তো শর্ট টাইপের। কার্ভের আর অনেক ডিটেল এক্সপ্লানেশন দরকার নাই, জাস্ট রিলেশনটা কেমন কি বলে কার্ভটা করে দিলে হবে। কার্ভের এক্সপ্লানেশন লাগছে এইটার, আর এর আগে ওই যে কনজিউমার প্রডিউসার সারপ্লাস করছি ওইটা। আর ইনডিফারেন্স কার্ভ গুলো তো হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স গুলো এক্সপ্লেন করে ওইটা ইয়ে করবো। মানে ম্যাম আমরা হচ্ছে বেশি এক্সপ্লেনেশনে তো যাবো না, যতটুকু আমাদের কার্ভের থেকে চাইবে অতটুকুই দিব না, হুম, মার্কের হ্যাঁ হ্যাঁ। অনুযায়ী 4 মার্কের ওইরকমই হুম আর কি এক্সপ্লেনেশনে যাব। হুম। আর লাস্টের দুইটা হচ্ছে মার্কস একটু বেশি, 7 মার্কসের মতো। এই প্যারাডক্স অফ ভ্যালু আর কনজিউমার প্রডিউসার সারপ্লাস, ঠিক আছে? এই দুইটা ব্রড কোশ্চেন। আচ্ছা, আজকে এই পর্যন্ত থাক, শেষ করি। ম্যাম আমাদের অ্যাটেন্ডেন্স নিবেন না? অ্যাটেন্ডেন্স হচ্ছে একটু স্ক্রিনশট রাখো, পরে আমাকে দিয়ে দিও।
এই সিআরএস এর আছে 2 ক্লাসেরই একটু স্ক্রিনশট ম্যাম রাখুন আছি ম্যাম আসি। না ওই যে স্ক্রিনশট নিতে বললাম অ্যাটেন্ডেন্সের